এখন যদি বর্তমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন জোটটাকে আপনি প্রাধান্য দেবেন? যদি বলি বিএনপি জোট, জামায়াতের জোট, কোন জোটটা বেশি এগিয়ে আছে বলে মনে হয়? জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, এবং আমার সহালোচক মারুফ ভাইকেও সালাম। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে জোটের যে ক্যালকুলেশন আর গণঅভ্যুত্থান পরবর্তী জোটের ক্যালকুলেশনের মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আসছে, এবং ফান্ডামেন্টাল পার্থক্যের মধ্যে একটা জায়গা আমি ধরেন গুরুত্ব দিতে চাই, সেটা হলো যে এখানে 100% বিরোধিতার জায়গাটা নাই। যেমন ধরেন জামাতে ইসলাম মনে করতেছিল যে তারা একটা প্রধান বিরোধী দলের জায়গা নিবে, কিন্তু বিএনপির দিক থেকে তাদের যে আচরণ, বিএনপির দিক থেকে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে কাউকেই আপনার ওই মর্যাদা দিতে চায় না। যেমন আগে যেরকম আমাদের সমাজ আওয়ামী লীগ বনাম বিএনপি বাইনারিতে ছিল, হ্যাঁ, একটা টু পার্টিজান স্টেট হয়ে গেছিল, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, এর মধ্যে একটা পয়সা নিতে হবে, আপনার বিকল্প নাই। এখন আমরা গণঅভ্যুত্থানের পরে একটা মাল্টি পার্টিজান প্রসেসের মধ্যে ঢুকছি, এবং মাল্টি পার্টিজান প্রসেসের মধ্যে এখানে প্রতিযোগিতা যেটা হবে সেটা হবে পলিসি নির্ভর, কে জনগণকে বেটার পলিসি দিচ্ছে, হ্যাঁ, সেই নির্ভর, এবং সেই নির্ভর প্রতিযোগিতার জন্য কোন পার্টি ডেমোক্রেটিক প্রসেসে কত আগানো সেটা জনগণের কাছে পছন্দনীয় হওয়ার কথা। এবং আমরা একটা ন্যারেটিভ পলিটিক্স বা মতাদর্শ ভিত্তিক রাজনীতি, এগুলোর ব্যাপারে জনগণের বা জেনজি জেনারেশন অনাগ্রহ দেখেছি, এবং যে কারণে আমরা বলতে চাচ্ছিলাম যে এমন একটা স্টেট ফরমেশনের দিকে যাবে যেখানে রাষ্ট্র মানে দল যার যার রাষ্ট্র সবার। তো এরকম একটা পরিস্থিতিতে আগের আমলের জোটের হিসাব আর এখনকার জোটের হিসাব টোটালি আলাদা। তারপরেও এখন যে জোটগুলো হচ্ছে, এই জোটের মধ্যে একটা বড় পার্থক্য হলো বিএনপির সাথে কিন্তু বিএনপি কিন্তু কোনো জোটে যায় নাই। আবারও বলি কথাটা, বিএনপি কোনো জোটে যায় নাই, কারণ তার আন্দোলনের সঙ্গী যারা পূর্ব 18 সালের ওই আগের থেকে যে জোটটা 17 সালের দিকে তারা যে জোটটা করলো এবং নির্বাচন একটা করলো, ওই যেটা রাতের ভোটে নির্বাচন, তারপরে হইলো সেইখান থেকে তারা যুগপৎ আন্দোলনের দিকে যে ফেরমেশন, ওই সঙ্গীগুলো নিয়ে কিন্তু তারা আছে। ফলে বিএনপি এখানে নতুন করে কোনো জোট করে নাই, গণঅভ্যুত্থানের পরে জোটের দিকে যায় নাই। এখন দল ভেঙে নিয়ে আসছেন না, এরা আগে আন্দোলনের মধ্যেই ছিল। এখন যেহেতু নতুন আরপিও সংশোধনী হয়েছে, পরিষদ কি জোটে ছিল? আন্দোলনে ছিল, তো যুগপৎ আন্দোলনে ছিল, সবাই এখানে যুগপৎ আন্দোলনে ছিল। কিন্তু এর মধ্যে যখন আরপিওর এই ঝামেলার কারণে যখন দেখলো যে এবার যার যার মার্কা ছাড়া নির্বাচন করা যাবে না, তখন দেখলো যে জাতীয় নির্বাচন এট দ্য সেম টাইম একটা মার্কার নির্বাচন, আমরা জানি মার্কা একটা বড় ভূমিকা পালন করে, ব্যক্তিও ভূমিকা পালন করে, কিন্তু মূলত গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে মার্কার ব্যাপারে একটা ইমোশন লক্ষ্য করা যায় জাতীয় নির্বাচনের সময়। তো সেই কারণে তারা দেখলো যে রিস্ক হয়ে যায়, যেহেতু মানুষ মার্কার সাথে বেশি কমিউনিকেট করতে পছন্দ করে, সেই প্রার্থী তো হয়তো 1.5 বছরে এতটা মাঠে আপনার কি বলবো যে কাজকর্ম করার মধ্যে দিয়ে জনসম্পৃক্ত গড়ে তুলতে পারে নাই। ফলে কেউ কেউ তারা আপনার দল বিলুপ্ত করে বিএনপির সাথে মার্চ হয়ে গেছে, এবং যারা মার্চ হয়ে গেছে এদের মধ্যে অনেকে অতীতে আবার বিএনপিরই নেতা ছিল। যেমন আমরা সেলিম ভাইয়ের কথা বলতে পারি, উনি বিএনপিরই নেতা ছিল, হ্যাঁ। তো এরকম তো একসময় বিএনপি রাজনীতি করছে, পরে হয়তো নানা কারণে আলাদা দল করছে, তারপরে এখন এসে আবার মার্চ হয়ে গেছে। ফলে এই ইকুয়েশনটা আমাদের মাথায় রাখা দরকার যে আন্দোলন মানে গণঅভ্যুত্থানের পরে জোট করতে হইল যারা নিজেদেরকে একটা আলাদা বর্গ আকারে বিরোধী শক্তি আকারে হাজির করতে চাচ্ছে তাদের প্রয়োজন হইল। কিন্তু যারা আন্দোলনের ডেমোক্রেটিক শক্তি ছিল, মানে আমি ডেমোক্রেটিক বলতেছি, বাকি সবাই ডেমোক্রেটিক শক্তি, কিন্তু যারা বিএনপি দিক থেকে যে মনে করতেছে যে আর কোনো সমাজে বিএনপি বনাম আওয়ামী লীগ বনাম বিএনপি বাইনারি টাইপের বিরোধিতার দরকার নেই, যে যার মতো বিকশিত হবে, সেক্ষেত্রে তারা তাদের অ্যাপ্রোচটা মোটামুটি ধরেন একটা মানে সবাইকে নিয়ে কাজ করার অ্যাপ্রোচ আছে, যেটা তারেক রহমান আসার পরে আমরা কিন্তু দেখলাম। আমরা তারেক রহমান আসার আগে কি দেখছি, হ্যাঁ, আগে দেখছি ধরেন সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় তারা গালাগালি করা, চাঁদাবাজি হচ্ছে ধরেন আপনার, হ্যাঁ, ভুরুঙ্গামারিতে এই তারেক রহমান জবাব দে চাঁদা কেন, মানে এজিফ তারেক রহমান চাঁদাবাজি প্রমোট করতেছে বা প্রতিনিধিত্ব করতেছে। ফলে এই ধরনের আপনার ন্যারেটিভ পলিটিক্স আমরা দেখছি। হ্যাঁ, ধরেন একটা অন্তর্গোন্দলে মারা গেল, হ্যাঁ, এই বিএনপি চাঁদাবাজের দল, আরে ভাই 8,000 লোক তো বহিষ্কার করছে, পুলিশিং এর কাজটা তো পুলিশকে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, অন্য দল কি চাঁদাবাজি করে নাই? এনসিপি করে নাই? জামাতের লোক বহিষ্কার হয় নাই? হয়েছে তো, হ্যাঁ। ছোট মানে এখন কম আর বেশি, কিন্তু এটা তো সমস্যা, কাঠামোগত সমস্যা। আপনি ময়লা সোয়ারেজ এই জুট এরকম রাইখা দিবেন আর সাদা সাদা বলে চিল্লারবেন, হবে না তো। তার মানে আপনার এই কাঠামোগত সংস্কারের জন্য একটা আমাদের গণতান্ত্রিক একটা রূপান্তর দরকার, রাষ্ট্রের কাঠামোগত একটা রূপান্তর দরকার। চাঁদাটাকে কি বৈধতা দিচ্ছেন? কোথায় বৈধতা দিলাম? মানে যে চাঁদা দূর হবে না, আপনি ক্ষমতা নিলে আপনি চাঁদাবাজি করবেন যদি এই কাঠামো আপনি দূর না করতে পারেন। নো, এই আওয়ামী লীগের জায়গায় বিএনপির লোক জামাতের লোক যে ক্ষমতা আসবে সেই লোক যাবে, কারণ কাঠামোটা তো রয়ে গেছে, এটা একটা ইকোনমি আছে। জুটের এই ব্যবস্থা, ময়লার এই ব্যবস্থাপনা যদি আপনি রেখে দেন, ফুটপাতে যে লোক চাঁদা দেয় সে তো
চাঁদা দেওয়ার বিনিময়ে কি পাচ্ছে, একটা জীবিকার সুযোগ পাচ্ছে। কিন্তু আপনি এটা রেগুলেশনের মধ্যে আনেন, সেটা সিটি কর্পোরেশনের আওতায় নেন, সিটি কর্পোরেশন এটা দায়িত্ব রক্ষণাবেক্ষণ করুক, সিটি কর্পোরেশনকে সে একটা ভাড়া দেখ, জায়গাটা পরিষ্কার করে রাখুক। আপনাদের একটা সিস্টেমের পৃথিবী সারা পৃথিবীতেই আছে, আপনার দেশে নাই কেন? এটা পলিটিক্যাল ক্যাডার দ্বারা নিয়ন্ত্রণ করতে হয় আপনার। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ করার পরে আপনি ওই লোককে বলেন যে চাঁদাবাজ, আপনি নিজে হইলেন সতী। আপনি প্রশাসনে যেখানে আপনার ক্ষমতা আছে সেটা আপনি দখল করেন নাই, করছেন তো। আপনি কি প্রশাসনের লাইসেন্স বের করেন নাই আপনার লোকজনকে দিয়ে, জামাত শিবির করেন নাই, করছে তো। ফলে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে দখল করছে। বিএনপির মাঠে ক্ষমতা আছে, মাঠ দখল করছে। আপনার প্রশাসনে গুপ্তভাবে ঢোকার সুযোগ ছিল, আপনি প্রশাসন দখল করেছেন। ফলে আমি বলছি স্বচ্ছতা ছাড়া, হ্যাঁ, ট্রান্সপারেন্সি ছাড়া জনগণের আস্থা অর্জন হয় না। এই যে আপনারা রাজনৈতিক দল, এতগুলো দল, আপনারা এতদিন আন্দোলন করলেন, আপনারা তো হাসিনার অনেক মায়ের খাইছেন। আপনার জামাত শিবির ইসলামিস্ট টুপি দাঁড়িয়ে দেখলে পিঠে আমার একটা কালচার হয়ে গেছিল। মানুষ আপনাদের ডাকে সারা দিয়ে নামে নাই কেন? কারণ মানুষ আপনাদের ট্রাস্ট করে না। ভেরি সিম্পল। একটা নির্দলীয় ব্যানারে নামতে হয়েছে কেন, গণ অভ্যুত্থান হয়েছে কেন? কারণ এখানকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে মানুষ ট্রাস্ট করে নাই। কারণ ফলে এখন আপনারা যে জোট করতেছেন, এই জোটের সাথে জনগণের ভাগ্য উন্নয়নের সম্পর্ক আছে, এটা জনগণ অন্তত বিশ্বাস করে না। জনগণ যারা করে করুক, আমি করি না। কেননা এই জোটের মধ্যে আপনারা অনেক কথা বলতেছেন, যেমন ইসলামী দলগুলো একটা জোট করতেছে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে হলো ভোটের সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক। কেউ কেউ বলতেছে যে এবার ইসলামী শক্তিকে এক বাক্সে ফেলবো। তো এক বাক্সে আবার 100 জনের মতো আলেম ওনারা কিন্তু আবার বিবৃতি দিচ্ছেন যে ওনারা যেটা বলতেছে এটাতে যেন জনগণ যাতে বিভ্রান্ত না হয়। হ্যাঁ, তারা আলাদা জোট হইতে পারে, ডেফিনেটলি ইসলামী দলগুলো আলাদা জোট করতে পারে, জোটের রাজনীতির কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে ইসলামী জোট আকারে আখ্যায়িত করা, এই জোটে ভোট দিলে ইসলাম বিজয় হবে, এই ধরনের কথা বলা, এটা প্রতারণা। এটা কিন্তু আলেমরা বলছে, আমার কোনো সমস্যা। আমি এখানে শেষ করে দিই। ফলে এখনকার যে জোটের রাজনীতি, এটা হলো কি, জোটটা দেখেন আগের দিনেও যে জোটগুলো হয়েছে, এখনো যে জোটের তো 54 বছরে বাংলাদেশের রাজনীতি আগায় নেই। কেন আগায় নেই? যে কোনো ঐক্যের জন্য, মানে আপনার বন্ধুত্ব যদি আমরা সহজ করে বলি, বন্ধুত্বের 3টা গ্রাউন্ড থাকে দার্শনিকভাবে। একটা হলো নীতিভিত্তিক, একটা হলো আপনার গোত্রভিত্তিক, মানে আপনি আমার বংশের, আপনি আমার একটা, আরেকটা হলো প্রয়োজন ভিত্তিক। এর মধ্যে প্রয়োজন ভিত্তিক যে বন্ধুত্ব, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। সবচেয়ে উৎকৃষ্ট বন্ধুত্ব হলো কোনটা? যেটা মতাদর্শিক বা নীতিভিত্তিক। যেমন আমি আপনার মতাদর্শকে সাপোর্ট করি, হ্যাঁ, তারপর এই জন্য আমরা এক, কিন্তু আপনার মতাদর্শ ভিন্ন, আমার মতাদর্শ ভিন্ন, কিন্তু প্রয়োজন এখন আমরা একজন আরেকজনের লাভবান করব, এই বন্ধুত্ব সবসময় সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। আমি আপনাকে একটা প্রশ্ন শেষ করে দিই, সেটা হচ্ছে আপনি একটা কথা বলছেন, মার্কার প্রতি মানুষের একটা আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা বিএনপি ধানের শীষ দিয়ে সবাইকে মোটামুটি আশ্বস্ত করতে পেরেছে। কিন্তু জামায়াত যাদের নিয়ে জোট করলো, আসন জোট, যেটা নির্বাচনী জোট, সেই জোটে তো তাদের কোনো প্রতীক নাই। প্রতীক তো যার যারটা আলাদা আলাদা করে করবে, তারা সেইভাবে তারা জোটটা করেছে, যার যার দলের প্রতীকেই তারা নির্বাচন করবে। তো সেই ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে গিয়ে কি তাহলে এই জোটটা পিছিয়ে পড়ে আছে কিনা? এইটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় ধরেন জামাত ইসলাম সর্বোচ্চ 18টা আসন পাইছে। তো যে দল সর্বোচ্চ 18টা আসন পাইছে, ওইখানেও কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী, মানে 90-এর পরের কথা বলতেছি। তো এখন ধরেন সেটা ধরেন বেড়ে কত দূর হয়েছে, ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল, 80টা, 90টা। তো সেটাও তো ক্ষমতার জোট হচ্ছে না, মানে আপনি তো মানে ক্ষমতা নেওয়ার মতো জোট। ফলে আপনার যদি এই অবস্থাটাই থাকে, হ্যাঁ, আমি অনেক বাড়াইও বলতেছি, তারপরে আপনি যদি ধরেন আপনি আসন ছাড়বেন, তারপরে এক জোট 100 জন চাচ্ছে, আরেকজন চাচ্ছে যে না ও মুখের চেয়ে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে, এইটা ওনারা কিভাবে ম্যানেজ করবে এটা ওনারাই ভালো জানে। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে কি, ধরেন এইটা আপনার এই যে আমরা যেটা বললাম যে এখন 5 তারিখের পরে আমাদের একটা মাল্টি পার্টিজান পলিটিক্স করার সুযোগ ছিল, সেইটা খানিকটা ক্ষতিগ্রস্ত হলো। যেমন ধরেন ইসলামী আন্দোলন ভাই আছে, উনি বলবেন, আমি এটা প্রশ্ন করে আসি, আমি মার্কার ক্ষেত্রে এখনই যে আমরা ধরেন এই আরপিওর একটা পজিটিভ দিক আছে, যেমন ধরেন ছোট দলগুলোর মার্জ হওয়ার সুযোগ কম, এতে করে দলগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তারা মাঠে ঘাটে যাবে, জনগণকে বোঝাবে, তাদের রাজনীতির বিকাশ। এই যে আমরা যে মাল্টি পার্টিজান, মানে বহুদলীয়, আমাদের তো অনেক রাজনীতি দল দরকার, দল না, অনেক রাজনীতি দরকার। তো আমাদের অনেক দল আছে, সেই দলগুলো করে কি একটা আরেকটা জোটের মধ্যে গিয়ে, হ্যাঁ, কিছু ব্যক্তিদের সুবিধার মধ্যে তারা নিয়ে আসে এবং জনগণ আশাহত হয়। ফলে এখানে রিয়েলি জনপ্রতিনিধিত্বমূলক দল, মানে রাজনৈতিক দল গড়ে ওঠার জন্য এককভাবে লম্বা সময় ধরে ফাইট করে, হ্যাঁ, জনগণের আস্থা অর্জন করে যদি দলগুলো বিকশিত হয়, তখন হলো এই দ্বিদলীয় বর্গ, যেটা এতদিন আওয়ামী লীগ বনাম বিএনপি ছিল। এখন আমি চাই না কোনোভাবেই এটা বিএনপি বনাম জামাত বা জামাত জোট হয়ে যাক। আমি চাই এখানে আরো 4-5টা পার্টি ইকুয়ালি বিকশিত হোক, যাতে করে এই ছোট ছোট দলগুলো বা গোটা সোসাইটি, হ্যাঁ, বা এস্টাবলিশমেন্ট আপনার এই ভাগ হয়ে যায়, যে ক্ষমতায় থাকলে বিএনপির দিকে থাকবে, অথবা নেক্সট ক্ষমতার জন্য জামাতের দিকে ঝুঁকে যাবে, এবং করাপশনের এই সিন্ডিকেটটা অটুট থাকবে। কিন্তু যদি এটা
আপনার আনপ্রেডিক্টেবল থাকে, যে কোনো দল ক্ষমতায় আসেও যেতে পারে, ইকুয়ালি যদি 8টা-10টা দল বা 4টা-5টা দলও যদি, মানে বাইনারি না, জাস্ট 2টা না 3টা-4টা যদি দল ইকুয়ালি সম্ভাবনায় থাকে, তখন করাপশনের রেটটা এমনিতেই কমে যাবে। খুবই ধন্যবাদ আপনাকে। এই যে অনেকক্ষণ